আরজিকর আন্দোলনের প্রতিবাদী মুখ এবং চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং নিয়ে বৃহস্পতিবার রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর বেঞ্চ জানিয়ে দিল অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। ফলে কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চও আজকে সিঙ্গেল বেঞ্চের যে রায় সেই রায় বহাল রাখে, অর্থাৎ আরজি করে আমার পোস্টিং দিতে হবে। সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ প্রথমে জুরিসডিকশনের প্রশ্ন এবং দ্বিতীয় ক্ষেত্রে মেরিটের প্রশ্নে পরপর 4 বার সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ মিলিয়ে জয়ের পর রাজ্য সরকার আশা করব এরপর আমার যে আরজি করের পোস্টিং সেই আরজি করের পোস্টিং পুনর্বহাল করবে। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে যে আন্দোলন গড়ে ওঠে প্রথম থেকেই তার অন্যতম মুখ অনিকেত মাহাতো। সম্প্রতি তার পোস্টিং নিয়ে দানা বাঁধে বিতর্ক। অনিকেত মাহাতোর অভিযোগ ছিল কাউন্সিলিং এর সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে তার নাম ছিল আরজিকর মেডিকেল কলেজে, কিন্তু পোস্টিং অর্ডারে জায়গা বদলে করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ। অনিকেত মাহাতো দাবি করেন তার র্যাঙ্ক 24। অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানাস্থেশিয়া বিভাগে 4টি শূন্য পদ রয়েছে। তার মধ্যে একটি শূন্য পদে মেধা তালিকায় অনিকেত মাহাতোর আগে থাকা একজন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে। অন্য দুটি শূন্য পদে 26 এবং 34 র্যাঙ্ক করা 2 চিকিৎসককে নিয়োগ করা হয়েছে, অথচ অনিকেত মাহাতো নিয়োগ পাননি। এরপরই রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন অনিকেত মাহাতো। গত 24শে সেপ্টেম্বর সেই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজেই। বিচারপতি বসু পর্যবেক্ষণে জানিয়েছিলেন 871 জনের মধ্যে 869 জনের পোস্টিং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনেই হয়েছে, কিন্তু অনিকেত মাহাতো সহ 3 জন চিকিৎসকের ক্ষেত্রে এসওপি মানা হয়নি। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখেই বৃহস্পতিবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদের যে সিনিয়র রেসিডেন্টশিপের পোস্টিং নিয়ে আমরা যে অন্যায় এবং অস্বচ্ছতার দাবি রেখেছিলাম সেই দাবি নিয়ে আমরা হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলাম যে ন্যায় বিচারের দাবিতে। সেখানে সিঙ্গেল বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়েছিল যে অনিকেত এবং আমার পোস্টিংয়ের ক্ষেত্রে আরজি করে রাখার ক্ষেত্রে, এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায়। বিচার বিভাগের বিষয়ে কোনো আগবাড়ি অ্যাডভার্স মন্তব্য করা একেবারেই সমীচীন নয়। যেহেতু আদালত বলেছে, রাজ্য সরকারের যারা আইনজীবী রয়েছেন তারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলে এই বিষয়ে যা ব্যবস্থা নেওয়ার নেবেন। বিচার বিভাগের বিষয়ে কোনো অ্যাডভার্স মন্তব্য করব না। আদালতের নির্দেশ মেনে এখন কবে অনিকেত মাহাতোকে পোস্টিং দেওয়া হয় সেটাই দেখার। সৌভিক মজুমদার ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শ্বশুরকে বাবা পরিচয় দিয়ে এসআইআর এর ফর্ম পূরণের অভিযোগ উঠল উত্তর 24 পরগনার চাকলায়। বিজেপির তোলা অভিযোগ কার্যত মেনে নিয়েছেন অভিযুক্তদের শ্বশুর, যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শ্বশুরকে বাবা দেখিয়ে এসআইআর এর ফর্ম পূরণের অভিযোগ। চাকলার বাসিন্দা রাশেদ আলী মল্লিক, তার 2 মেয়ের জামাই সালাম মল্লিক এবং কালাম মল্লিক। 2025 সালের ভোটার তালিকায় 336 নম্বরে নাম রয়েছে কালাম মল্লিকের। পিতার নাম হিসেবে লেখা রয়েছে রাশেদ আলী মল্লিকের নাম। একইভাবে 348 নম্বরে নাম রয়েছে সালাম মল্লিকেরও, তাঁরও পিতার নাম রাশেদ আলী মল্লিক। এখানেই তৃণমূলের বিরুদ্ধে অবৈধ নথি তৈরি করে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ভোটার করার অভিযোগ তুলেছে বিজেপি। তদন্ত করে যেটা পাওয়া গেছে যে এই কালাম মল্লিক এবং সালাম মল্লিক বাংলাদেশি, এবং বাংলাদেশি এখানে এসে এই শাসক দলের ছত্রছায়া থেকে তারা ডকুমেন্ট তৈরি করে ভোটার লিস্টে নাম তোলা সহ বিভিন্ন কাগজপত্র তৈরি করে নিয়েছে। এই বিষয়ে সালাম এবং কালাম মল্লিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও রাশেদ আলী মল্লিক কিন্তু বিজেপির তোলা অভিযোগ কার্যত মেনে নিয়েছেন। এই যে ভোটার তালিকায় নাম তোলা হয়েছিল, এটা কারা করেছিল? এটাও ধরো 5 জেলা থেকে করেছিল, আমি তো মূর্খ মানুষ বুঝি না। তো আপনার এই চাকলা পঞ্চায়েত পঞ্চায়েতে যা যা ডকুমেন্ট দিতে বলেছিল দিয়েছে। অ্যাকচুয়ালি ওরা ইন্ডিয়ারই বাসিন্দা, এর আগে মিনাখাই থাকতো। ওর বাবাদের বা ঠাকুরদাদের 2002 সালের ভোটার লিস্টও আমাদের কাছে আছে, যারা আমাদের বিএলএ আছে সেই বিএলএর কাছে ওগুলো বিদ্যমান। কোনো গড়মিল থাকলে নথি পরীক্ষার সময় এই নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় বিএলও। বুধবারে বসে আলোচনা করব, আলোচনা করে সিদ্ধান্ত করবে, সেটাই হবে। এখনো সেটা কিছু নিয়ে এখন কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি। নামের গেরোয় বুধবার ধুন্ধুমার হয়েছিল কোচবিহারের শীতলকুচিতে। নাম বাবার নাম আলাদা, কিন্তু ভোটার কার্ডের নম্বর একেবারে এক, আর এই নিয়ে তুলকালাম বেঁধেছিল। আর এবার শ্বশুরকে বাবা পরিচয় দিয়ে এসআইআর এর ফর্ম পূরণের অভিযোগ উঠল উত্তর 24 পরগনার চাকলায়। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।
এবার এসআইআর এর সঙ্গে এনআরসি কে জুড়ে দিলেন অনুব্রত মণ্ডল। কার্যত সতর্ক করলেন বীরভূমের তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক। টেনে আনলেন অসমের প্রসঙ্গ। এসআইআর নিয়ে বলতে গিয়ে বিশেষ বার্তা দিলেন হিন্দুদেরকেও। পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিল বিজেপি। এসআর করার পর কিন্তু এনআরসি হবে। এসআইআর এনআরসি আতঙ্কে যখন রাজ্যের একাধিক জায়গা থেকে মৃত্যুর অভিযোগ সামনে এসেছে, তখন নতুন বিতর্ক তৈরি করলেন অনুব্রত মণ্ডল। কয়েকদিন আগেই তিনি বলেছিলেন এসআইআর হলে কোনো অসুবিধে নেই। এসআর চালু হোক না, অসুবিধা কি আছে? এসআর চালু তো ভালো হবে, কোনো প্রবলেম নেই, ভালোই হবে, খারাপ কি হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। হ্যাঁ, কিন্তু সেই অনুব্রত মণ্ডলই এবার এসআইআর এর সঙ্গে এনআরসি কে জুড়ে দিলেন কৌশলে। এসআর করার পর কিন্তু এনআরসি হবে, যেটা আসামে হয়েছে। এবারে এসআরে যদি নাম বাদ যায়, এনআরসিতে ডাকবে এবং তখন মানুষ প্রচণ্ড বিড়ম্বনায় করবে। এই জন্য সব মানুষকে বলবো যেন এসআর করে নিজের ভোটার লিস্টে নামটা তুলেন। এই মন্তব্যের জন্য অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করেছে বিজেপি। বীরভূমে দুই সার গুতগুতি লেগে গেছে, এদিকে কাজল গুতোচ্ছে, ওদিকে অনুব্রত গুতোচ্ছে। একটা মোটা সার, একটা রোগা সার, দুই সারে গুতগুতি চলছে। অনুব্রত বলছে এসআর করুন ভালো করে, এসআর না করলে পরে এনআরসি হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। অনুব্রত মণ্ডল বলছে কি গুণ ছেলের দেখেছেন? আগে কি বলতো? চরম চরম, গুড় বাতাসা, হ্যাঁ মনে আছে? একবার মোদির জেল থেকে ঘুরে এলো, চরিত্রই পরিবর্তন হয়ে গেছে। এসআইআর এ কত নাম বাদ পড়তে পারে তা নিয়ে বিজেপি নেতারা ইতিমধ্যেই ভবিষ্যৎবাণী শুরু করেছেন। সেই প্রসঙ্গে বলতে গিয়ে বারবার শুভেন্দু অধিকারীর মুখে উঠে এসেছে অনুপ্রবেশকারী মুসলিম ভোটারের প্রসঙ্গ। পূর্ব অভিজ্ঞতা বলে 2002 সালে যে লাস্ট এসআইআর হয়েছিল, পশ্চিমবঙ্গে 26 লক্ষ নাম বাদ গেছিল। সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে, কাঁটাতারের মেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। এবার অসমের এনআরসি প্রসঙ্গ টেনে পাল্টা রাজনৈতিক কৌশল নিলেন অনুব্রত মণ্ডল। দেখুন, আসামে কিন্তু 14 লাখ হিন্দু লোক জেলে আছে। এটা কিন্তু ভুল ধারণা যে খালি মুসলিমরাই জেলে থাকবে, হিন্দুরা থাকবে না, তা নয়। আসামে কিন্তু হিন্দুই বেশি আছে। এই জন্য সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে এখানকার ছেলেমেয়েরা যেভাবে কাজ করছে, প্রবলেম হবে না। এর আগে এসআইআর নিয়ে মন্তব্য করতে গিয়ে একাধিকবার এনআরসি প্রসঙ্গ শোনা গেছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। সামনে এসআইআর আর পেছনে কি? পেছনে মির্জাপুর স্যার, ভোটের নামে এসআইআর, পেছনে মির্জাপুর স্যার, এনআরসি। মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছেন, এই দাবি করে পাল্টা আক্রমণ শানিয়েছিল বিজেপি। আর এবার মুখ্যমন্ত্রীর পথেই হাঁটলেন অনুব্রত মণ্ডল। ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।